হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের টাইটেলটা থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো আমার সাথে কিছু ঘটেছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে কোনো ভ্লগ আনিনি, অনেক দিন ধরে আমি ভাবছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম আজকে শেয়ার করি। তোমরা যে থাম্বনেলে ছবিটা দেখছো, সেই ছবিটা আমাদেরই পাড়ার, মানে আমি যেখানে থাকি শ্বশুরবাড়ির তরফে সেখানে নয়, আমার আসানসোলে বাপের বাড়ির একটা গলির পাশের গলির ছেলে এটা। ঠিক আছে, এই ছবিটা তোমরা দেখছো, ছেলেটা পরিচিত আমার দাদার। ঘটনাটা শুরু হয়েছে 2 বছর আগে, আমার মেয়ে যখন 5-এ পড়ে, ছোট মেয়ের কথা বলছি। তখন ছেলেটি, আমার দাদাভাই আমার ছেলেটিকে নিয়ে আসে আমাদের বাপের বাড়িতে রেশন কার্ড বানানোর জন্য। তো বাবাকে এসে বলে, বাবা এটা আমার বন্ধু, তুমি ওর রেশন কার্ডটা বানিয়ে দাও। তো বাবা যথারীতি ঘরে বসে ডাইনিং টেবিলে টিভি দেখছিল। ঠিক আছে, মাও কাজ করছিল, দাদাভাই এলো, দাদাভাই এসে ওকে ঢুকিয়ে দিয়ে চলে গেল। মানে খুব ক্লোজ বন্ধু নয়, মানে চেনে, পাড়ার ছেলে হিসেবে চেনে। আর কলোনি তো একটা ছোট্ট জায়গার মধ্যে সবাই সবাইকে চেনে কলোনিতে, আমাদের ফ্যামিলিতে বিশেষ করে সবাই সবাইকে চেনে, আমাদের ফ্যামিলির লোকদেরকে। আর বাবা যেহেতু রেশন কার্ড বানায়, সবাই বাবাকে চেনে, আমাদের ফ্যামিলির লোককে চেনে। এবার ছেলেটি আসে, এবার বাবা তখন টিভিতে সিরিয়াল দেখছিল। ছেলেটি হঠাৎ করে আমার বাবাকে বলে, এই যে এরকম দেখছেন, যে এরকম সব শুটিংয়ের জায়গাগুলো কীরকম করে বানানো হয় আপনারা জানেন? তো বাবা বলে, না জানি না। বলছে, কেন, তুমি কি ওখানে কাজ করো বা কিছু করো? বলে, আমি তো ওখানেই সমস্ত কিছু করি, মানে ভালো পজিশানে আছি, এরকম বলে। তো বাবা আমার খুব আবেগপ্রবণ মানুষ, ঠিক আছে, বাবা না অত বৈষয়িক কোনো চিন্তাভাবনা করে না। বাবা না তখন বলে যে, আমার একটা নাতনি আছে, ছোট নাতনি, আর তো আমার ছোট নাতনির কোনো ব্যবস্থা করে দিতে পারবে তুমি? বাবা এরকম বলে ফেলে ছেলেটাকে। ও মা, ছেলেটাও বলে কি যে, হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমি করে দিতে পারবো, আমার এগুলো হাতের, হ্যাঁ একদম মুঠোর মধ্যে আছে, ব্যাপারটা কোনো ব্যাপার না, আমি এগুলো করে দিতে পারবো। তো বলছে যে, ঠিক আছে তাহলে আমার মেয়ের সাথে তুমি কথা বলো, আমার মেয়েকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আমার মেয়ের সাথে কথা বলো। তো আমারও অনেক দিনের শখ ছিল যে আমার ছোটো মেয়েকে যদি একটু অ্যাক্টিংয়ের দিকে ঢোকানো যায়, ওর এই সমস্ত ট্যালেন্টগুলো আছে, একটু অভিনয় ক্ষমতা, একটু নাচের ক্ষমতা, এগুলো আছে, মা হয়ে বলতে নেই কিন্তু তুলে নিতে পারে সেগুলো, ঠিক আছে। কিন্তু ছেলেটি বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি ফোন নাম্বার দিতে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, খুব ভালো কথা। তো বাবা আমাকে ফোন করে, বাবা বলে যে ছেলেটা আমাদেরই পরিচিত, পাড়ার, আর কলোনিটা এতটাই ছোট জায়গা, আমাদের সবাইকে চেনে ভালো মতো। তার মধ্যে চেনার মধ্যে এই ছেলেটি ভাড়া বাড়িতে থাকে, ঠিক আছে, ভাড়া বাড়িতে থাকে, মা থাকে, বিধবা মা আছে, সেলাই পড়াই করে কাজ করে, যতটুকু আমি গল্প শুনেছি পরে। আর ছেলেটি টালিগঞ্জে থাকে, এই শুটিংয়ের এখানে নাকি সমস্ত কাজ টাজ করে। এই আমাকে বলেছে অ্যাক্রোপলিসের কথা, তোমরা অ্যাক্রোপলিস সম্পর্কে সবাই জানো, অনেকেই জানো অ্যাক্রোপলিস। তো আমি ছেলেটিকে, বাবা আমাকে বলে এরকম চেনা জানা ছেলে, তুই কথা বল। তো ঠিক আছে, আমি দেখলাম চেনা জানা ছেলের মধ্যে, পাড়ার মধ্যে ছেলে, তাহলে চেনা জানা, কোনো অসুবিধা নেই, ফোন করি। পরের দিন সকালবেলা আমি ছেলেটিকে ফোন করি, ছেলেটির নাম হচ্ছে অর্পণ কর্মকার। যারা আমার এই ভিডিওটা দেখছো, বিশেষ করে আসানসোলের কলোনিতে যারা দেখছো, তারা খুবই কিন্তু ভিডিওটা ভালো করে দেখো আর সতর্ক হয়ে যাও। ছবিটা আমি ওই জন্য দিয়ে দিচ্ছি, সতর্ক হয়ে যাও। তোমরা বুঝতেই পারছো কী হয়েছে, লাস্ট পর্যন্ত গল্পটা বুঝতেই পারছো কী হতে চলেছে। তখন ছেলেটিকে আমি ফোন করি, তখন ছেলেটি আমাকে বলে যে, তুমি কি দিদি, এত সুন্দর কথা ছেলেটার, এত মিষ্টি মিষ্টি কথা ছেলেটা, যে কোনো মানুষ মানে গলে যাবে, মানে ওর কথায় বিশ্বাস করে নেবে, ঠিক আছে, এত দিদি দিদি করে এত সুন্দর কথা। বলছে, দিদি তুমি কি টাকা অভিনয় শিখিয়ে করতে চাও না ডাইরেক্ট ভর্তি করতে চাও? তো আমি বললাম, ডাইরেক্ট ভর্তি করতে চাই, তো অভিনয় তো শিখে করলে ভালো হতো, কিন্তু তুমি যদি ডাইরেক্ট ভর্তি করতে পারো তাহলে ভর্তি করতে পারো, কিন্তু আমি কিন্তু কোনো পয়সা করি দেবো না, আমি আগে স্যারেন্ডার করে দিই, আমি কিন্তু কোনো পয়সা করির ব্যাপার আছে, পয়সা করি দেবো না। না না দিদি, কোনো পয়সা করি লাগবে না দিদি, কিচ্ছু লাগবে না, আমি আছি যখন, তোমার কোনো চিন্তা নেই। কত রকম কথা বলে। এবার সব কথাগুলো আমি রেকর্ডিং করে তার রেখে দিয়েছি, সব কথাগুলো আমি যদি পারি তাহলে এখানে রেকর্ডিংগুলো অ্যাড করে দেবো, কিছু কিছু, কারণ অনেক রেকর্ডিং, অনেক ফোন হয়েছে, অনেক ফোন কলে অনেক কথা হয়েছে, তার কিছু কিছু যদি আমি তুলে ধরতে পারি রেকর্ডিংয়ের এডিটিংয়ের সময়, তাহলে আমি তুলে ধরবো, তোমরা কথা শোনা, যদি না পারি তাহলে কিছু করার নেই, দেখবো। আমি রেখে দিয়েছি এই ফোনে নিয়ে, আমার আরেকটা ফোনে রেকর্ডিংগুলো রয়েছে, যে এই ফোনে বেশি কথা হতো।
তো ছেলেটি বলে না না পয়সা কড়ি লাগবে না। ঠিক আছে, কয়েকদিন গেল, 7 দিনও না সরি 2 দিনের মাথায় ছেলেটি আমাকে বলে যে দিদি তুমি ওর একটা পারফরমেন্স, যে কোনো একটা অ্যাক্টিং তুলে ধরো, তো তুমি একটা কাজ করো, তুমি ওর একটা অভিনয় তুলে ধরো যেটা অনলাইন অডিশন হবে, ওরা অনলাইনে দেখবে। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আমি তখন বললাম আমার মেয়ে তো অ্যাক্টিং কোনোদিনও করেনি, ও কি করতে পারবে? বলতে তুমি যে কোনো একটা স্ক্রিপ্ট দেখো না, গুগলে সার্চ করে দেখো, দেখে তুমি ওকে একটু অভিনয়টা করিয়ে দেখাতে বলো অনলাইনে। মানে খুব ভালো কথা। তো আমি তো যাই হোক মেয়েকে দিলাম, তো মেয়ে সুন্দর করে অ্যাক্টিংটা করে দিল। আমি ওকে সাবমিট করে দিলাম। কি তার মানে এত আমার থেকে যেন ওর চাহিদাটা বেশি, যেন ওর হয়েই যাক এরকম চাহিদা বেশি। না বাবা, ছেলেটা এত ভালো, এত উৎসাহ নিয়ে আমার সাথে কথা বলছে, এত তাড়াতাড়ি করছে, এত কিছু করছে, আমি খুব অবাক হচ্ছিলাম। ভালো লাগছিল। পাড়ার ছেলে, পাশের গলির ছেলে, ঠকবাজ হবে না, চিটিংবাজ হবে না, এরকম অনেক চিন্তাই করছিলাম। তো এটা করে দিল। ও মা, ও নাকি সঙ্গে সঙ্গে সাবমিট করে দিল অনলাইনে, যেখানে পাঠানো সেখানে ডাইরেক্টরকে পাঠিয়ে দিল। ডাইরেক্টর বলল হ্যাঁ খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, আমরা ওকে নিয়ে নিয়েছি, সুযোগ, আমরা ওকে চান্স দিয়ে দিয়েছি। আমিও তো খুশি, মানে যেদিন রাত্রেবেলা পাঠালাম সকালবেলা আমার কাছে খবর এলো ও চান্স পেয়ে গেছে অ্যাক্রোপলিসে। তো এবার অ্যাক্রোপলিসের কীরকম, অ্যাক্রোপলিসের আরেকটা নাম্বার থেকে ওরা আমাকে মেসেজ করছে আপনার মেয়ে হয়ে গেছে, চান্স পেয়ে গেছে, আপনার মেয়ে এই রোলে থাকবে। আমাকে বললো অ্যাক্রোপলিস থেকেও বললো, আমি এখানে অ্যাক্রোপলিস আমার তো মনে হয় না অ্যাক্রোপলিস অরিজিনাল অ্যাক্রোপলিস, কারণ বলছি পরে এটা মনে হয় অর্পণ কর্মকারেরই আরেকটা ফেক আইডি। পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি সেটা, কেন প্রথমে এতটাই হিপনোটাইজ করে দিয়েছিল, কথাবার্তা এত সুন্দর যে কি বলবো। তোমরা যারা কলোনিতে থাকো তারা ভালো মতো জানো, ওকে যারা চেনো, এত সুন্দর কথা বলেছে, এত সুন্দর, আমি তো চিনি না, খুব মিষ্টি মিষ্টি কথা বলেছে, সব কিছু করেছে। তো আমার মনে হয় না ওটা অ্যাক্রোপলিসের জেনুইন নাম্বার, এটা বোধহয় ওরই আর একটা ফেক আইডি নাম্বার, সেটা থেকে অ্যাক্রোপলিসে হয়ে কথা বলতো। তো আমাকে বললো কি আপনার মেয়ে মাস গেলে 70,000 টাকা করে পাবে মাস গেলে, তো গাড়ি ভাড়া তারাই দেবে, সব কিছু তারাই করবে, সব কিছু বললো। আমি না বোকার মতো বিশ্বাস করলাম, বিশ্বাস করে মানে এতটাই হিপনোটাইজ করে দিয়েছিল আমাকে আর আমার বাবাকে, বিশেষ করে এই দুটো মানুষকে করতে পেরেছিল, আমার বরকে করতে পারিনি। আমার বর কিন্তু বারবার না করেছিল, ঠিক আছে, যে না কখন না করেছিল আমার বর। আমি বললাম ভালো, তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, হবে। ও মা 2 দিন পরে বলে কি দিদি ওরা টাকা চাইছে। বললাম তুমি যে বললে টাকা লাগবে না, বলছে না টাকা লাগবে, নাহলে হবে না, কিছু তো টাকা দিতে হবে। তো আমি তখন বললাম পিছিয়ে আসবো, এতটা হয়ে গেছে পিছিয়ে আসবো, পাড়ারই ছেলে। তো ছেলেটার সাথে আমি বারবার বললাম দেখো টাকা দেবো, টাকা মার যাবে না তো। তখন ছেলেটি বললো তুমি আমার উপর ছেড়ে দাও দিদি, এত সুন্দর কথা তোমরা বিশ্বাস করবে না। তোমরা যারা কলোনিতে থাকো তারা জানো, যারা ভিডিওটা দেখছো একটু পারলে শেয়ার করে দিও ভিডিওটা। কলোনিতে আমি কোনোদিন শেয়ার করতে বলি না, ভিডিও শেয়ার করে দিও, তাহলে কলোনির লোকেরা জানবে যে এই ছেলেটার থেকে সাবধানে, চিটিংবাজে থেকে সাবধানে থাকতে হবে, ফ্রড চিটিংবাজে থেকে। এরকম হয় আমরা জানি, পয়সা কুড়ি নিয়ে পরে কিছু হয় না, কিন্তু আমাদের সাথে এমন কথা বলেছিল, আর আমাদের পাড়ার ছেলে বলে আমরা এতটাই বিশ্বাস করেছিলাম তাকে। আমার হাজব্যান্ড কিন্তু বারবার না করেছিল, বারবার আমি হাজব্যান্ডের কথা শুনিনি। তো তা এবারে কি হয়েছে বলছে, আমি বললো তুমি কত দিতে পারবে, আমাকে বললো তুমি কত দিতে পারবে। তো আমি আগে কমিয়ে বললাম 5-এর মতো আমি দিতে পারবো ভাই, আমার হাজব্যান্ড টাকা দেবে না, দিতে হলে আমাকে দিতে হবে, আমার কাছে হয়তো টাকা নেই। না দিদি তাহলে ওদের হবে না বলছে, ওদের 30-এর মতো লাগবে, ঠিক আছে। আর পোর্টফোলিও ছবি বানানোর জন্য ওদের একটা কার্ড লাগে, তার জন্য 4,000 টাকা এক্সট্রা লাগবে, মোট 34,000 টাকা লাগবে। আমার তো ওটা ফটোগ্রাফির জন্য। আমার তো মাথায় হাত, আমি এত টাকা কোথায় পাবো, হাজবেন্ড তো দেবে না। কেন আমি যতটা আবেগে ভাসি, বিচক্ষণ নই, আমি সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড হচ্ছে দ্বিগুণ বিচক্ষণ ব্যক্তি আর চষে খাওয়া মানুষ, সে মানুষ চেনে, কিন্তু আমি হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে কাজ করেছি, তার জন্য আমার পরিণতিটা এই অবস্থা হয়েছে, আমি বুঝতে পারছি। তো আর আমার বাবাও খুব আবেগপ্রবণ মানুষ। আমার বাবা তখন বললো কি, যখন তন্ময় দিতে চাইছে না, আমার বাবা বললো আমাদের পাড়ার ছেলে তো কি করবে, ও টাকা মারবে না, পাড়ার ছেলে এত যখন পাশে পাড়ায় থাকে, বিধবা মা সেলাই পড়াই করে। বাবা বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। বাবা 34,000 টাকা ওকে বাড়িতে ডেকে দিল। ও বলল কি আমি ক্যাশে নেব না, আমাকে অনলাইনে দিন, ঠিক আছে। ক্যাশে টাকা নিল না, অনলাইনে টাকা দিন। বাবা বারবার করে বললো ক্যাশে নাও, নিল না। তাও বাবা অনেক রকমের
বাবাকে তখন আমি বলেছিলাম বাবা সমস্ত ডকুমেন্টগুলো রেখে দেবে, ওকে দিয়ে সাইন করে নেবে, সব কিছু করে নেবে, কিন্তু কোনো ভ্যালু নেই আমি জানি। আমি চাইলে পুলিশ কমপ্লেন করতে পারি, কিন্তু এখনও করিনি। আমি ওকে একটা সুযোগ দিচ্ছি এই ভিডিওটার মাধ্যমে, যদি পারে তো টাকাটা দিক, আর যদি না পারে তাহলে পুলিশ কমপ্লেন হবে, সময় সাপেক্ষ ব্যাপার হবে সেটা পুলিশ কমপ্লেন, ঠিক আছে? ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমি ছড়াতে চাইছি যে এরকম চিটিংবাজি থেকে সাবধানে থাকো সবাই। আমি ঠকেছি, আমি জানি আমি পয়সাটা পাবো না, তো আমি ঠকেছি, আমার পয়সা গেছে। আমি চাই আর কারো পয়সা যাতে এভাবে না যায় আমাদের কলোনি চত্বরে, বা যারা যারা ভিডিওটা দেখছো তারা ছড়িয়ে দাও, তার ছবিটা একটু ছড়িয়ে দিও, তাহলে আমি যেভাবে ঠকেছি অন্য কেউ যেন না ঠকে, সেই জন্য এই ভিডিওটা করা। আমি চাইলে 2 বছর আগে করতে পারতাম, আমি 2 বছর পরে করছি, মনে হলো এখন আমার সময়টা এসছে করার। কারণ বলছি কারণটা কেন, তো কত দূর গিয়েছিলাম, তো বাবা তখন টাকাটা দিয়ে দিল, সমস্ত সই শপথ করে টাকা অনলাইনে দিল, সব তুললো, যেখানে যাকে দিয়েছে তারও সমস্ত কিছু সব রেখেছে বাবা, তো খুব ভালো কথা। তারপরে দিন যাচ্ছে কোনো খবর নেই। আমি ফোন করে অর্পণ কি হলো, এই তো হবে। তারপর অ্যাক্রোপলিস নাম করে অ্যাক্রোপলিসের যে নাম্বারটা ছিল সেখানে সমানে আসতে থাকলো, নতুন সিরিয়াল বেরোচ্ছে, এই সিরিয়াল বেরোচ্ছে, ওই সিরিয়াল বেরোচ্ছে, এই সিরিয়ালের নাম, এই নায়ক, এই নায়িকা। আমরা তো অবাক হলাম, হচ্ছে তাহলে। তো বাবা কিন্তু টাকাটা বিশ্বাস করে দিয়েছিল, বলেছিল অর্পণ, আমি অর্পণকে বলেছিলাম যে অর্পণ টাকাটা যদি মার যায় তাহলে কি, না দিদি আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, টাকা যদি মার যায় আমি তার গ্যারেন্টি নিচ্ছি, আমি টাকা ফেরত দেবো তোমাকে, তুমি আমার নামে পুলিশ কমপ্লেন করবে, কেস ডায়েরি আমার নামে করবে, ঠিক আছে? এরকম অনেক কথা বলেছিল, সেই মিষ্টি কত কথা। যদি থাকে রেকর্ডিংগুলো আছে, আমি যদি পারি সব রেকর্ডিং তো দিতে পারবো না, আমাকে বেছে কয়েকটা রেকর্ডিং দিতে হবে। তো বলছে আমি আছি, তোমার কোনো ভাইটার ওপর বিশ্বাস রাখো তুমি। এই করে ও প্রায় 2 বছর কাটালো, এখনো কোনো ব্যবস্থা করেনি। তারপরে আমাকে একদিন হঠাৎ করে বললো দিদি ওর তো পোর্টফোলিও ছবি নেই। আমি বললাম আমার পোর্টফোলিও ছবি নেই বলতে এমনি ফটো তোলা আছে, সেগুলো দিয়ে হবে না? বলে না, পোর্টফোলিও ছবি লাগবে, তো 10,000 টাকা লাগবে পোর্টফোলিও ছবি তুলতে। আমি এতটাই লোভে পড়ে গেছিলাম, বলে না লোভে পাপে মৃত্যু, আমি এতটাই লোভে পড়ে গেছিলাম মেয়েকে সুযোগ করে দেওয়ার মানে এতে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার থেকে বাবাকে আর বলিনি, বাবা তুমি আমার কাছে 10,000 টাকা ছিল জমানো। আমি বললো প্রথমে পোর্টফোলিও একটা হবে শুটিং, এই হ্যাঁ ছবি তোলা হবে, সেটা হচ্ছে ITC রয়্যাল বেঙ্গলে, ঠিক আছে? আর একটা হবে দীঘাতে পোর্টফোলিও করবে। তো আমার হাজব্যান্ড বললো না দীঘাতে হবে না, করতে হলে কলকাতার মধ্যে করো। তখন আমি বললাম, তখন বললো দিদি তাহলে তুমি চুজ করো। আমি বললাম ইকো পার্ক। বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। বলে তুমি 10,000 টাকা পাঠাও, না পাঠালে মানে এত তাড়া দিচ্ছে, মানে ওরই যেন তাড়া। তখন থেকে আমার সন্দেহ হচ্ছে যে আমি জানি আমার টাকাটা যাচ্ছে জলে, আমি ভালো মতো বুঝতে পারছি আমার টাকাটা জলে যাচ্ছে, কিন্তু তবু লোভে পড়ে আমি আর পিছোতে পারছি না, যে আমি বুঝতে পারছি আমার কিছুই হবে না, আমার মেয়েরও কিছু হবে না, আমার টাকাটা জলে গেল ভোক্কারটায়, তবু আমি লোভে পড়ে গেছি। মানে লোভ জিনিসটা কি, মানে এরকম করেই তো মানুষ ঠকে, আমিও সেভাবে ঠকেছি। তো এবারে 10,000 টাকা সঙ্গে সঙ্গে তকমা পাঠালাম, সেই ফটো আজ পর্যন্ত 2 বছর হলো ফটো তোলা হলো না, কোনো ফটো তোলা হলো না, কোনো কথা নেই, ঠিক আছে? 2 বছর হওয়ার পর 2 বছরের আগে আবার কিছু ঘটনা ঘটেছে, অনেক ঘটনাই তো ঘটে গেছে। এবার আমি ওকে আমার সমানে বলছে কি দিদি এই সিরিয়ালটা আসতে দেরি আছে, আরেকটা সিরিয়াল বেরোচ্ছে, তোমার মেয়েকে করবে? আমি ভাই টাকার পয়সা দেওয়ার বেলা কিন্তু আমি আর নেই। না বেশি টাকা লাগবে না, 1,000 টাকা দিলেই হবে। তখন আমার বর খুব রেগে গেছে, বর রেগে গিয়ে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে বলছে তোমার ব্যাপারটা কি, তুমি সমানে দিদি করে মিষ্টি করে টাকা চাইছো, টাকা নিচ্ছ, কোনো কাজের কাজ করছো না, তোমার ব্যাপারটা কি, তুমি কি চিটিংবাজি শুরু করেছো, তুমি কি আমাকে বোকা বানাচ্ছো? আমার বর যা তা কথা তাকে বলে, ঠিক আছে? ও তারপরেও আমাকে ফোন করে মিষ্টি কি কুল মাইন্ডের, বলে না কুল মাইন্ডের চিটিংবাজরা হয়, মিষ্টি দিদি কাকু এরকম করে বললো, কিন্তু জানি কাকু একদিন লজ্জিত হবে আমার উপর, আমার সাথে চোখ রেখে কথা বলতে পারবে না, কত কথা, চোখ রেখে কথা বলতে পারবে না। আমি এতটাই হিপনোটাইজ হয়েছি যে আমি বললাম ওকে, এটাও বললাম যে তুমি কাকুর কথা ছাড়ো, কাকু তো বাইরে থেকে এসছে, কাজে ব্যস্ত, পরিশ্রম করেছে, কাকুর মাথাটা গরম হয়েছে, টাকা চাইছে, আমি আর টাকা দিতে পারবো না ভাই, আমার দরকার নেই অন্য কোনো সিরিয়াল, যদি এটাই হয় তাহলে করো। তারপরে 2 দিন বাদে বললো কি দিদি অ্যাক্রোপলিসে হবে না, এটা হবে, ওটা কি বললো
না, জি বাংলা স্টার জলসা হবে না, কালার্স বাংলা, সান টিভি। তো আমি বললাম না, সান টিভিতে তো কথা ছিল না, আমি তো সেই জন্য টাকা দিইনি। মানে মোট 42,000 টাকা গেছে, আমার 32,000 10,000 টাকা 42,000 টাকা গেছে। আলাদা তো সান বাংলার জন্য তো আমি দিইনি, আমি তো অ্যাক্রোপলিসের সুযোগ হবে, স্টার জলসা বা জি বাংলা, সেই জন্য। না দিদি এখন ওটা হবে না, এই যে কি বলে ডাইরেক্টর, তারপর যারা আছে তারা অসুস্থ হয়ে গেছে, তারা এখানে গেছে ওখানে গেছে, এই করে 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 ও সময় কাটিয়ে দিল। তারপরে আমার বাবাকে বললাম, বাবা আমি যা বুঝতে পারছি পুরো টাকাটা আমাদের জলে গেল, আমরা কিচ্ছু পাবো না, পুরো চিটিংবাজি, পাড়ার ছেলেকে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু পুরো চিটিংবাজি করে দিল বাবা টাকাটা। তুমি এবার একটা কাজ করো, তুমি ওর কাছে টাকাটা চাও। বাবা হোয়াটসঅ্যাপে টাকাটা চায়। হ্যাঁ কাকু আমি দিয়ে দিচ্ছি, কাকু আমি দিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আমি যখন বলেছি আমি দিয়ে দেবো, হোলির পরে তোমাকে দিয়ে দেবো। হোলি চলে গেছে মার্চ মাসে, হোলি চলে গেল। তারপর আমি কোনোদিন ওকে কোনো বাজে কথা বলিনি এতদিন ধরে। আমার আরো 2-3টে ডেট দিয়েছে, হ্যাঁ অনেক ডেট এর মাঝখানে এসছে গেছে, অনেক ডেট দিয়েছে। আমি তোমাকে দিদি, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিয়ে যাবো। আমি ওকে একদিন এই কথাও বললাম যে অর্পণ আমাকে নিয়ে চলো না অ্যাক্রোপলিসে যেখানে আছে। তুমি কি আমাকে বিশ্বাস করছো না দিদি? বিশ্বাস না করলে তুমি ছেড়ে দাও, তুমি আমাকে বিশ্বাস করছো না, তার মানে বিশ্বাসটাই আগে। মানে বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমি যেখানে টাকা দিলাম সেখানে গেলাম না, তাদের সাথে কথা বললাম না, কিছু বললাম না, আমি তাদের তোমাকে বিশ্বাস করে টাকাটা দিলাম, তাদের সাথে কোনো কথাই হলো না আমার। না তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না। আমি এতটা বোকা হয়ে গেলাম বন্ধুরা, এতটা বোকা যে কি বলবো। আমি শুনেছি, সমস্ত গল্প শুনেছি, সব কিছু, সেটা বাস্তবে আমার সাথেই হয়েছে, বাস্তবে আমার সাথে হচ্ছে। আমি চাই তোমরা এরকম বোকামি জীবনে কেউ করো না, ঠিক আছে? তো যাই হোক, প্রায় 3-4 সপ্তাহ আগে আমি দেখলাম এবার আমার অ্যাকশন নেওয়ার সময় এসছে। আমি ছেলেটিকে ফোন করলাম, প্রথমে ফোন ধরলো না ছেলেটি, তারপরে রিং ব্যাক করলো। হ্যাঁ দিদি বলো। কি মিষ্টি, কি কুল, তুমি জানো না, এত মাথা ঠান্ডা, এত মিষ্টি মিষ্টি কথা বলে না। তখন আমার মিষ্টি মিষ্টি কথা সহ্য হলো না। আমি তখন ভুলভাল অনেক কথা বলেছি। হ্যাঁ চিটিংবাজ ছেলে, আর কত মিষ্টি মিষ্টি কথা বলবে। আমার বৃদ্ধ বাবাটা তোমাকে বিশ্বাস করে অতগুলো টাকা দিয়েছে, 10,000 টাকা আমি দিয়েছি, 32,000 টাকা আমার বাবা দিয়েছে। আমার হাজব্যান্ড তোমাকে প্রথমেই চিনেছিল তুমি একটা চিটিংবাজ। এরকম করে তুমি, আমার হাজব্যান্ড আমাকে বলেইছিল একটা মেয়ে অভিনয় জানে না, শেখেনি, কোথাও অভিনয় জানে বলতে কোথাও শেখেনি, তাকে তারা সুযোগ করে দিচ্ছে, তাকে তারা 70,000 টাকা মাস গেলে দেবে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। তুমি কোথায় বাস করছো? আমি আমার হাজব্যান্ডের বিপক্ষে গেছি সম্পূর্ণ। বলে না যারা চষে খাওয়া ছেলে, তো চষে খাওয়া ছেলে আমার হাজব্যান্ড তো মানুষ চেনে। আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে আজকে কত বড় ভুল করেছি আমি বুঝতে পারছি। আর আমার বাবা ভীষণ আবেগপ্রবণ ভদ্রলোক, আমার বাবা মানুষকে খুব বিশ্বাস করে। আমি বাবারই মেয়ে তো, রক্ত বইছে শরীরে, আমিও ভীষণ আবেগপ্রবণ, মানুষকে খুব বিশ্বাস করে ফেলে, প্রতিবার ঠকি। আমি অনেককে বিশ্বাস করে ঠকেছি, এবারও ঠকেছি, টাকা পয়সার দিক দিয়ে ঠকেছি, অন্য সময় অন্য দিক দিয়ে ঠকেছি, এবার টাকা পয়সার দিক দিয়ে ঠকেছি। তো 2 সপ্তাহ আগে আমি ছেলেটিকে ফোন করে অনেক বাজে কথা বলি, তুমি দেবে কি দেবে না, তুমি যদি না দাও টাকা তাহলে তুমি দেখো কলোনিতে আমি যাব, তোমার মায়ের কাছে যাবো সোজাসুজি, যে তো আপনি কি করেছেন, কি জানেন না আপনার ছেলে কি করে, কিভাবে চিটিংবাজ করে টাকা নেয়। কিন্তু তার মাকে বলে কি হবে, তার মা হয়তো কিছুই জানে না, তার মায়ের কষ্ট হবে শুনে তার ছেলে সম্পর্কে। সেই জন্য আমি অ্যাকশন নিতে পারছি না, বৃদ্ধ মা, বয়স্ক মা, ওই জন্য অ্যাকশন নিতে পারছি না। সেলাই পড়াই করে কাজ করে মনে হয় না বাবা আছে, বাবা নেই, আমার বাবা যতটুকু বলেছে বাবা নেই। আমি ওই জন্য কোনো অ্যাকশন নিতে পারছি না। চাইলে আমি অ্যাকশন নিতে পারি, পুলিশে যেতে পারি, কমপ্লেন করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু বৃদ্ধ মাটার দিকে তাকিয়ে কিছু করতে পারছি না। ভদ্রগড়ের মেয়ে তো, ভদ্রগড়ের সন্তান, তো আমার বাবাও সেরকম অ্যাকশন নিতে পারছে না সেই জন্য। কিন্তু রাস্তায় যখনই একদিন দেখা হয়েছিল, হ্যাঁ কাকু আমি দিয়ে দেবো, কাকু আমি দিয়ে দেবো, এই করে করে চালাচ্ছে। আমি তখন ছেলেটাকে বললাম 2 সপ্তাহ আগে তুমি যদি টাকা না দাও আমি আসানসোলে যাব, তোমার চরিত্র আমি কলোনিতে সবাইকে বলে আসবো, ঠিক আছে? কিন্তু আমি তো এই মুহূর্তে যেতে পারছি না, আমার মেয়েদের পরীক্ষা টরীক্ষা চলছে। তো আমার এই গল্পটা তোমাদের কাছে করার মানে হচ্ছে, যারা আমার ভিডিওটা দেখছো, ছবিটা দেখছো, প্লিজ শেয়ার করে দিও। তোমরা এই ছেলেটিকে ভালো করে চিনে রাখো, কলোনির, বিশেষ করে যারা ভিডিওটা দেখছো। কিন্তু ধরে চাইছিলাম ভিডিওটা করবো, কিন্তু ছবি না থাকলে তো মানুষকে বোঝাবো কি করে? অর্পণ কর্মকার এই ছেলেটি, অনেক অর্পণ কর্মকার আছে, ছবিটা দিলে তোমরা চিনতে পারবে, যারা তার পাশের বাড়িতে থাকে তারা ভালো মতো চিনতে পারবে। তো এটাই তোমাদের কাছে বক্তব্য, এই ঘটনাটা বলার, যে তোমরা কেউ এরকম চিটিংবাজের দলে পড়ো না। টাকা দিয়ে কোনো সিরিয়াল কোনো কিছু হয় না, যেটা আমি উপলব্ধি করেছি।
আমি ভালো মতো জানি এ টাকাটা আমার চোট গেছে, ঠিক আছে? ওর এ টাকা ভোগ বেশি দিন করতে পারবে না, আমি বলছি ও টাকা ভোগ করতে পারবে না। ও যতটা টাকা নিচ্ছে তো ডবল 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 টাকা খরচা হবে ওর জীবনে। কেন কারোর মানে কষ্টের টাকা নিয়ে যদি চিটিংবাজি করে মানুষ, কোনো পাপ কাজ করে, তা সেটা ভোগ করতে পারে না, তার ডবল খরচা তার হবে। তখন তাকে মানুষের কাছে হাত পাততে হবেই, আর তখন সে একটি টাকাও পাবে না। আর সব থেকে ভগবানের কাছে একটা ভালো প্রার্থনা রইলো যে এই চিটিংবাজে আর বেশি গড়ায়নি। আমি যদি আরো বেশি দূর যেত, আমাকে যদি কোথাও নিয়েও যেত বা কিছু, আমার যে কত বড় বিপদ হতো আমার মেয়ে, সেটা এখন রিয়েলাইজ করছি যে আর এগানি, টাকাটা মার গেছে, কিন্তু আর বেশি দূর আমরা এগানি। আমার অনেক হয়েছে ভাই। আমি আমার মেয়েকে ইচ্ছা ছিল, ছোট বয়স ছিল তখন, উঁচু ক্লাসে উঠলে হবে না এসব জিনিসগুলো, শুটিং আমার একটা ইচ্ছা ছিল যে টিভিতে যদি 2-1 অভিনয় করতে পারে একটু ভালো লাগবে, একটুখানি দেখবো, একটু টিভিতে দেখলে সবার মায়ের শখ থাকে না, সেই শখ আমার পুরোপুরি জলাঞ্জলি। আমার একটু শখ নেই, বিশ্বাস করে একটু শখ নেই। তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ছেলেটির থেকে সাবধানে থেকো। কেউ যদি পয়সা চেয়ে তোমাকে বলে টিভিতে সুযোগ করে দেবো, তোমরা সেইতে পা দিও না কখনো। আমার মতো, আমার বাবার মতো মূর্খামি করো না। আমরা ভীষণ আবেগপ্রবণ মানুষকে বিশ্বাস করি। আর যেহেতু চেনা পরিচিতের মধ্যে হচ্ছে, আমার দাদা নিয়ে এসছে তাকে করে রেশন কার্ড করার জন্য। আমার দাদাও কিন্তু ছেলেটির মুখ চেনে। বাপ্পাই দা রেশন কার্ড করবো, আমাকে নিয়ে চলো কাকুর কাছে বলে নিয়ে গেছে। এবার ঘরে ঢুকে ওরকম করে টিভি সিরিয়ালে দেখতে দেখতে জিজ্ঞাসা করছে যে এরকম এটা কিভাবে তৈরি হয় জানেন, ওটা কিভাবে। তার বাবা তখন একটু আবেগপ্রবণ, বাবা আবেগে বেঁচে গেছে। তুমি কি করে জানলে? বাবা তখন বলেছে এই ব্যাপার। বলছে আমার একটা নাতনি আছে, তুমি এটা ব্যবস্থা করে দিতে। বাবার আনন্দ লেগেছে, আমার নাতনিটা যদি একটা সুযোগ হয়ে যায়। বাবা ওটাই ভেবেছে, নাতনিটা যদি সুযোগ হয়ে যায়। মানে কি বলবো, দুনিয়াটা কি, বুঝতে পারছো? মানে এরকম ভাবে যে ও কত মানুষের কাছ থেকে চিটিংবাজি করে, আর অন্যান্য পদ্ধতিতে, আরো অনেক পদ্ধতি চিটিংবাজিরা অ্যাপ্লাই করে, অন্যান্য পদ্ধতিতে চিটিংবাজি করে টাকা নিয়েছে, বুঝতে পারছো? আমাকে একদিন ফোন করে বলছে আমার কাছে এখনই 50,000 টাকা আছে, আমি এখনই বার করে দিতে পারি। সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি চাই তোমার মেয়ের একটা সুযোগ হোক, ঘন্টা সুযোগ হোক। আমি আর নিজেও চাই না সুযোগ হোক, বুঝতে পারলে তো? আমার বাবা বলেছে অ্যাকশন নেবে, আর 1 মাস দেখবে, তারপরে অ্যাকশন নেবে। তো আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা করে ছাড়লাম। আমি এটাও বলেছিলাম অর্পণকে যে অর্পণ, আমার মেয়ে যে সুযোগ পাচ্ছে, আমি এটা ভিডিও করে ছাড়বো, আমি ইউটিউবে ভিডিও করি। না দিদি, আগে হয়ে যাক সবটা, তারপর ভিডিও করো। অনেক কথা, এত কথা হয়েছে আমি নিজেই এখন ভুলে গেছি। 2 বছর ধরে কথা চলছে, মাঝখানে 1 বছর পুরো কথা স্টপ ছিল। তাই আমি বুঝে গেছি এই হাল ছেড়ে দাও, আমার টাকা গেছে, মার গেছে, টাকা গেছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য কারো টাকা যাতে না যায় সেই রিকোয়েস্ট করে এই ভিডিওটা বানানোর। তোমরা এরকম ফাঁদে কখনো পা দেবে না, আমার মতো, আমার বাবার মতো বোকামি করবে না। আর কোনো মানুষকে বিশ্বাস করবে না, সে পাড়া প্রতিবেশী, বাড়ির কাছের কাউকে বিশ্বাস করো না ভাই। দুনিয়াটা না প্রচন্ড বাজে হয়ে গেছে দুনিয়াটা। কাউকে বিশ্বাস করা যায় না, আমার ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করতে পারে না, সেরকম ব্যাপার। কাউকে বিশ্বাস করো না। আর পারলে এই ভিডিওটা একটু যারা কলোনিতে দেখছো বা যারা অন্যান্যরা দেখছো, এটা শেয়ার করে দিও ছবিটা। কেন কাকে কখন এইভাবে ঠকিয়ে টাকা নেবে, কে জানে। অনেক পদ্ধতি আছে ঠকানো, শুধু এটা না, অনেক পদ্ধতি আছে মানুষের ঠকানো। বাবা কি চিটিংবাজে পাল্লায় পড়েছি, আমার শখ একদম উড়ে গেছে। আমার আর দরকার নেই টিভি সিরিয়ালে। অন্য কেউ কোনোদিনও বললে আমি আমার মেয়েকে পাঠাবো না, অনেক হয়েছে। ছোট বয়সে পাঠানো, 5-এ পড়তো, 5-6 পড়তো, যদি পেতো সুযোগ করতো। যখন হয়নি, এখন তো 7-এ পড়ে, 8-9-10, এখন বড় উঁচু ক্লাসে উঠছে। এখন আমার মেয়ের দেওয়ার একটু ইচ্ছা নেই। আমি এই গল্পটা কাউকে করিনি, আমি আমার বাবা জানতাম, কিন্তু এখন মনে হলো, আমার মা জানতো, এখন মনে হলো আমার সবাইকে জানানো উচিত, তাই জানালাম। যদি পারি তো টাকাটা আমি পেতে পারি, আর যদি না পাই পাবে না। কেননা আমি এই ভিডিওটা সেই ব্যক্তিকেও সেন্ড করব। সে আমার ইউটিউব ভিডিও দেখে কিনা জানে না, যে তার সম্পর্কে আমি সোশ্যাল মিডিয়ায় এটা ছাড়ছি, ফেসবুকেও ছাড়বো। আর যারা ফেসবুক করো তাদেরকেও রিকোয়েস্ট করব, প্লিজ তার ছবিটা নিয়ে একটু শেয়ার করো, ফেসবুকে ছবিটা নিয়ে শেয়ার করো, যাতে কলোনির মানুষরা চিনতে পারে এই ছেলেটাকে, ছেলেটি কতটা ধুরন্ধর, ছেলেটি কতটা চিটিংবাজ, বুঝতে পারলে? লাস্টে করলো কি, লাস্টে আবার 2 দিন আগে করলো কি, আমি যখন ফোন করলাম, ফোন করে যা তা কথা বললাম, যা তা কথা বলেছি, অনেক কিছু হুমকি টুমকি দিচ্ছি, যত কথা বলেছি। এরপরে ছেলেটি 2 দিনের মাথায় আমাকে ফোন করলো, ফোন করে এত কুল, আমি যোকে এত কথা বলেছি, কোনো রাগ নেই, কিন্তু মিষ্টি কথা বলছে। দিদি তোমার কাকুকে বলেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট দিতে, ওরা আমি তো বাড়ি যেতে পারছি না, কাকুকে ক্যাশ দিতে পারছি না, তাই আমি অনলাইনে পাঠিয়ে দেবো,
অ্যাক্রোপলিসের সাথে কথা বলে, শুধু অ্যাক্রোপলিস না, অ্যাক্রোপলিস হয়তো আদৌ জড়িত নয় এর সাথে, ওরই ফেক অ্যাকাউন্ট। অ্যাক্রোপলিস টাকাটা দিয়ে দেবে, অনলাইন ওরা বলেছে টাকাটা দিয়ে দেবে, তুমি ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বার থাকলে দাও, কাকু দিতে চাইছে না। তখন আমি ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বার দিলাম, দিদি কালকের মধ্যে টাকা পৌঁছে যাবে তোমার, আর যদি না পৌঁছায় তাও জানাবে, পৌঁছালে তাও জানাবে। পরের দিন আমার বর বললো তুমি ওই আশায় থাকো, তোমার টাকা আর আসবে না। পরের দিন টাকা আসেনি, ছেলেটিকে লিখলাম, আবার হোয়াটসঅ্যাপে লিখলাম ভুলভাল কথা, যে চিটিংবাজি করে তো অনেক কিছু করলে, টাকা তো এলো না, এ টাকা আমার গেল জলে। তখন বলছে ঠিক আছে আমি কথা বলে দেখছি। ও এখনো কথা বলছে অ্যাক্রোপলিসের সাথে, বুঝতে পারলে? তাই বলছি বন্ধুরা, সাবধান, কেউ ফাঁদে পা দিও না, এইসব ফাঁদে। আমি দিয়েছি আর কেউ দিও না। আমি আর জীবনে জানি না এ ভুল আমি টিভির সুযোগে সিরিয়ালে করবো না, এই ভুল তোমরাও কেউ করো না। পারলে ছেলেটির ছবি সমেত ভিডিওটি শেয়ার করে দিও, ফেসবুকেও এটা ছাড়বো, তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে রইল। আবারও বলবো, সাবধানে থাকো, সতর্ক থাকো, কাউকে বিশ্বাস করো না। পৃথিবীতে বড় নোংরা পৃথিবী হয়ে গেছে গো, কাউকে বিশ্বাস করা উচিত না, পৃথিবী বড় নোংরা। পয়সার জন্য মানুষ যে কি করে, মানে পয়সার জিনিসটার জন্য মানুষ কতদূর নিচে নামতে পারে এক একটা। আর একটা কথা বলছি, আমি কিছুদিনের মধ্যেই পুলিশে কমপ্লেন করব, বা আমি যাব আসানসোলে, তখন এখন যেতে পারছি না, গিয়ে পুলিশে কমপ্লেন করব। অ্যাকশন তো একটা নিতে হবে না, তাতে যদি আমার আবার ডবল টাকা খরচা হয় হোক, কিন্তু অ্যাকশন তো তার বিরুদ্ধে নিতে হবে। একে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না, এই সমস্ত চিটিংবাজকে, তাই না? ছেড়ে দেওয়া যায় না, তো কিছু আমাকে অ্যাকশন নিতে হবে। আমি না গেলে বাবা সাহস পাচ্ছে না একা যাওয়ার, কারণ আমাকে গিয়ে সব গুছিয়ে কথা বলতে হবে। বাবার বয়স হয়েছে, বাবা অতটা পারে না এখন, বাবার আমার 76 বছর বয়স হয়ে গেছে, অত গুছিয়ে কথা বলতে পারবে না, আমাকে যেতে হবে অ্যাকশন নেওয়ার জন্য। তার বাড়িও যেতে হবে, তার গলিতেও যেতে হবে, সঙ্গে পুলিশ থানাতেও যেতে হবে। তো অর্পণ কর্পণকার, ভিডিওটা যদি ভালো লাগে তুমিও তোমার ভিডিওটা শেয়ার করে দিও, কেমন? কেননা তোমাকেও ভিডিওটা পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তুমি টাকা দেবে কি না জানি না, কিন্তু আমরা কিছু একটা অ্যাকশন নেব। সবাই তো সমান হয় না বন্ধু, সবাই সমান হয় না, ঠিক আছে? তুমি অপেক্ষা করো তোমার সময়ের জন্য, টাকা ফেরত দিলে ভালো, আর টাকা যদি ফেরত না দাও কিছু একটা অ্যাকশন আমরা নেব। আর সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে, সমস্ত রেকর্ডিং থেকে সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের এই গল্পটা অনেকটাই বড় হয়ে গেল। শেয়ার করবো অনেকদিন ধরে ভাবছি, কিন্তু ছবি ছিল না বলে শেয়ার করতে পারছিলাম না, এখন ছবিটা পেয়েছি তাই শেয়ার করলাম। তোমরা সবাই সতর্ক হয়ে থাকো। ভুলটা সব থেকে বড় ভুল আমাদের, আমার বাবার, কেননা আমরা মানুষকে বিশ্বাস করে ফেলেছি বেশি। ভুলটা আমাদেরই, বিশ্বাসটা না করে ঠকতাম না এভাবে। মানুষকে বিশ্বাস কখনো করা উচিত নয়, এটা শিক্ষা হলো। কিন্তু আমি আমার বাবা এমনই প্রকৃতির মানুষ, আমরা আবারও কাউকে না কাউকে বিশ্বাস করে ফেলি, পয়সা কড়ি দিক দিয়ে না হোক, অন্য কোনো দিক দিয়ে বিশ্বাস করে ফেলি, তখন ঠকে যাই আমি আমার বাবা। কিন্তু আমরা দুজনে একটু একই রকমের, বাবা রক্ত বইছে, তো আবেগপ্রবণ মানুষ, মানুষকে বিশ্বাস করতে বেশি ভালোবাসি, মানুষকে উপকার করতে বেশি ভালোবাসি, মানুষকে বিশ্বাস করতে বেশি ভালোবাসি। ঠকলেও আবার ওই কাজ করছি আমরা, ঠিক আছে? কিন্তু তোমরা কেউ এরকম কাজ করো না, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা। যখন আছি ওই নিয়ে কোনো টেনশন আপনাকে না, টাকা পয়সা মার হবে না, কাজ হবে, এইটুকু আমি আপনাকে 100% বলতে পারি। কাজ নিয়ে আপনার কোনো টেনশন নেই, পাপ্পাইদার সাথে আমার চেনা পরিচয় সব জানে, ওটা নিয়ে কোনো কাজ এইটুকু হবে, আমি করে দেবো। কিন্তু কালকে আপডেটটা দিক, তারপর ওরা যদি না বলে তারপর আমি হ্যাঁ বলাটার ব্যবস্থা করাবো অন্যভাবে। আর যদি বলে হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, টাকা যা বলবে আমি আপনাকে বলবো, ওইটা আপনি ম্যানেজ করবেন, আমি কম টম করে করানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল সুসংবাদ পেয়ে ভালোই লাগলো। আচ্ছা আচ্ছা, না সে তো ঠিকই, আমি জানিয়ে দিলাম, কারণ আমাকে বলে দিল, ঠিক আছে? একটু আগে মেসেজ করেছিল, টেক্সট করেছিল, তো বলে দিল যে হ্যাঁ ওকে নিয়ে কাজ করা যেতেই পারে, কিন্তু তাও একটু মানে ঝালিয়ে বালিয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে একদমই 100% নয়, ঠিক আছে? ওটা একটু ওরা একটু দেখে নেবে, ওটা ওরা ওরা সেটা করে নেবে, ঠিক আছে? আর টাকা পয়সার ব্যাপারটা এখনো কিছু জানায়নি, ওটা জানালে আমি আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? মানে আলাদা একটা কথা জিজ্ঞাসা করছি ভাই তোমাকে, টাকা পয়সাটা কখন দিতে হবে? টাকা পয়সাটা দেখুন, মানে যদি সিলেকশন তো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ঠিক আছে? তো মোটামুটি যদি ফাইনাল জানায়, তারপরে আপনি মানে এগ্রিমেন্ট ওরা করবে, তো সব পেপার কাগজপত্র রেডি করবে, তার আগেই আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ওরা সব পেপার রেডি করবে, এগ্রিমেন্ট হবে প্রোডাকশনের সাথে, মানে প্রোডাকশনের সাথে একটা এগ্রিমেন্ট থাকে। আমি বলতে চাইছিলাম যেদিন এগ্রিমেন্ট হবে সেই দিন যদি টাকা পয়সাটা দিই।
হ্যাঁ, অসুবিধা কিছু নেই, এগ্রিমেন্ট হবে তো, মানে পেপারস গুলো রেডি করবে, তারপরে তো টাকা পয়সা যেটা এগ্রিমেন্ট হবে, মানে এগ্রিমেন্ট হওয়ার সময় নয়, এগ্রিমেন্ট হওয়ার আগে আপনাকে দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কি হয় দেখুন তো, এগ্রিমেন্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, অনেকে লাস্ট পর্যন্ত মানে ওর তো সব পেপারস রেডি করবে, কাগজপত্র সবকিছু, ওর কিছু আধার কার্ড লাগবে, ঠিক আছে? আচ্ছা আধার কার্ড আর কিছু একটা পাসপোর্ট সাইজের একটা ফটো, ওটা আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা এগ্রিমেন্টের আগে ওটা অনেক সময় কি হয়েছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ওরা তারপর অনেকে ডিনাই করেছে, করেনি বা টাকা পয়সা দিতে পারেনি, সেটাতে পুরো জিনিসটাই বাজে হয়ে গেছে, ঠিক আছে? তো আমি তোমাকে আমি তোমাকে একটা কথা মানে একদম বলতে পারি, দেখো আমার হুম, হুম। ভয় ভয় আছে মনের মধ্যে টাকা পয়সা নিয়ে, সত্যি হ্যাঁ, কথা বলছি। আমি আচ্ছা, চাইছি একদম, একদম। যেদিন এগ্রিমেন্টটা হবে সেই দিনই হুম। এক হাতে আমি টাকা দিলাম, এক হাতে এগ্রিমেন্টটা ওরা আমাকে দিল। সেটা আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? আমি কথা বলে ওটাই বলে দিচ্ছি, কোনো তুমি অসুবিধা নেই। আমি তুমি হ্যাঁ, আমি তুমি তাহলে এইভাবে কথা বলো, আমরা কত বেশি যেন না চায় ভাই, একটু দেখো। না, না, সে তো আমি ঠিকই, আমি বেশি যেন ডিমান্ড না করে, আমি সেটা বলেছি যে তোমার আন্দাজে হ্যাঁ। কত ডিমান্ড করতে পারে? এবার দেখুন, এই হিসাবে বলাটা খুবই মুশকিল, কত আমি বলতে পারবো। এবারে ডিমান্ড কিরকম করবে দেখুন, আগের যে মোটামুটি ওকে আমি তো বললাম 25,000 টাকা ডিমান্ড করেছিল, ঠিক আছে? হুম হুম। এবার এরকমই ধরুন, আমি এবার শিওর বলতে পারবো, এবার ও 10,000ও হতে পারে, 5,000ও হতে পারে। আমি কি করে শিওর বলে দিই বলুন? এবার আমি হয়তো একটা বললাম, তখন ওরা একটা ডিমান্ড করলো, আপনিও ভাববেন যে হ্যাঁ। ওদেরকে এখন জিজ্ঞাসা করো না যে টাকা পয়সা কতটা লাগবে, সেটা ওরা জিজ্ঞাসা না করে। তো মানে যে ওটা মানে সবাই তো এক একটা হ্যান্ডেলিং করে আলাদা আলাদা, তো ওইটাই বলছে, মানে যে হ্যান্ডেলিং করে মানে ওটা নিয়েতে, সে তো এখন সে কিছু বলেনি, সে জানাক, তারপরে ওরা জানাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটু কথা বলো যে যেদিন হ্যাঁ, এগ্রিমেন্ট। টাকা পয়সা নিয়ে ওটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না। দেখুন, ওটা আমি বলতে পারি, ওটা আপনার মানে ভয় সবারই থাকে যে টাকাটা মার চলে যাবে কিনা, তাই না? হুম হুম। ওইটুকু আমি বলতে পারি, ওটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। আমি যখন আছি ওটা নিয়ে আপনার কোনো, আর এটা একটা রেপুটেশন বড় প্রোডাকশন হাউস, ঠিক আছে? হুম। আমাকে বললো যে মানে 100%ই মেয়েটা নয়, ঠিক? তো ওকে একটু দেখে নিতে হবে, দেখে নিলে মেয়েটা স্মার্ট আছে, মেয়েটা কাজ করতে পারবে, ঠিক আছে? হুম হুম। এটাই বলছে। তো আমি কথা বলে নিয়েছি, মানে আমি বললাম যে হ্যাঁ, ওকে করে দাও, আর কাজ করতে করতে মোটামুটি শিখিয়ে নেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো বললো ঠিক আছে, এবার অ্যামাউন্টটা বলুক, আমি তখন আপনাকে জানাচ্ছি। টাকা পয়সা নিয়ে উনি আপনার কোনো টেনশন নেই, ঠিক আছে? আপনি তবু বুঝতে পারছো তো, আমি যতটা ভাবছি আমার স্বামীও তো অতটা ভাবছে জিনিসটা। হ্যাঁ, সে তো ঠিক, 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 এবার ঠিক। সেটা তো নিশ্চয়ই, দেখুন, হ্যাঁ, ফ্রি ভাবেই বলছি জিনিসটা। হ্যাঁ, এবার আমি চাইছি কি যেদিন এগ্রিমেন্ট হবে এক হাতে আমি টাকা হ্যাঁ। দিলাম, এক হাতে ওরা আমার এগ্রিমেন্টে পেপার দিয়ে দিল। এইটা যাতে। হ্যাঁ, সেটা আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? আর এমনিও আপনি কাগজ পাবেন, ওদের প্রোডাকশনের যে স্লিপ থাকে না, রিসিপ্ট যেগুলো থাকে না, হ্যাঁ। ওগুলো আপনাকে আপনাকে পাঠানো হবে, সে নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? মোটামুটি মানে কাজ যারা যারা করেছে, আরো অ্যাক্রোপলিসে অনেকে মানে কাজ করেছে, ঠিক আছে? আরো যারা ছিল, আপনাকে মনে হয় একটা পাঠিয়েছি, ওই ছেলেটা দেখবেন একটা সিরিয়ালের টুতেতে কাজ করছে, ও কিন্তু অ্যাক্রোপলিসেই কাজ করছে, না ঠিক আছে? একটা ছেলে, পাঠাওনি আমাকে ছেলেটা। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও কাজ করছে, ঠিক আছে? তো আমি মানে অনেকগুলো ফ্রেমে পাঠিয়েছিলাম, ওর মধ্যে একটা ছেলে আছে, ঠিক আছে? সৌমিক বলে একটা আছে, ও মনে হয় কাজ করছে, ঠিক আছে? ও আচ্ছা। ঠিক আছে, তো হ্যাঁ, তো যাই হোক, ক্যারেক্টার দেখুন, ওর ভালো ক্যারেক্টারেরই কাজ আছে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। এবার টাকার অ্যামাউন্টটা আমি বলতে পারছি না কিরকম কি বলছে, ওটা সেটা সেটা তুমি জানাক, তারপরে আমি কমাতে পারবো, হ্যাঁ, ঠিক তুমি আছে? কমাতে পারবে আর সঙ্গে তুমি এটাও করবে ওদেরকে, এটা বলবে যে আমরা দেবো, টাকা দেবো। যেটা আচ্ছা, চাই তার থেকে একটু কম কম সম করে যদি হয় ভালো হয়। সেটা আমরা দেবো। আচ্ছা, আমরা চাইছি এগ্রিমেন্টের পেপার পাবো হাতে তখনই টাকাটা দেবো। মানে আচ্ছা, সেটা আমি হ্যাঁ বুঝতে পেরেছি। এগ্রিমেন্ট মানে আপনি বলছেন যে এগ্রিমেন্ট করে মানে এগ্রিমেন্টটা হওয়ার পর তারপরে আপনি টাকা দেবেন। আমি সেটা কথা বলে নিচ্ছি। যেই সময় ওরা এগ্রিমেন্টের পেপার আমাকে হাতে আচ্ছা, দিল সামনে বসে, আমিও আচ্ছা, তখন আচ্ছা। টাকাটা দিয়ে দিলাম। তাহলে ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমারও একটা নিশ্চিন্ত রইলো, আমার টাকা মার গেল না। ও আমি না, 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 ঠিক। এগ্রিমেন্টের পেপারটাও আমি পেয়ে গেছি। ঠিক, ঠিক, ঠিক আছে। আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে? কোনো এই অসুবিধা নেই। এই আমি কথা জায়গাটা বলে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দাও ওদেরকে যে দেখো ভাই, আজকাল তো টাকা আচ্ছা, মার যাওয়ার সবারই একটা ভয় হ্যাঁ, হ্যাঁ। থাকে। হ্যাঁ, এগ্রিমেন্ট সে তো ঠিকই। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে হ্যাঁ, সেটা। তুমি এইভাবে বলো, ওরা যেদিন এগ্রিমেন্টের পেপার পাবে সেইখানে আচ্ছা, বসে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আমি কথা বলে নিচ্ছি। কথা বলে কি বলছে। এইটা হ্যাঁ, অ্যামাউন্ট আমাকে একটু হ্যাঁ, জানাও। ঠিক আছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে। ঠিক, ঠিক আছে। থ্যাংক ওকে। ইউ ভাই। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে। হ্যাঁ। হুম, হুম। হ্যালো, হ্যাঁ, হ্যালো। ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম আপনাকে। তো ওনাকে করেছিলাম ওখানে, ঠিক আছে? প্রোডাকশনে। আচ্ছা। তো বলছে যে যেটা আছে দেখুন, এগ্রিমেন্ট তো করবে, এগ্রিমেন্ট পেপারসও আপনি সবই পাবেন, কিন্তু যতক্ষণ না মানে একটা পেমেন্ট আপনি করবেন, পেমেন্ট যেটাই লাগছে সেটা দেওয়ার পর ওরা আপনাকে একটা রিসিপ্ট পাঠাবে, ঠিক আছে? হুম একটা রিসিপ্ট দেবে আপনাকে প্রোডাকশন থেকে, প্রোডাকশন রিসিপ্ট থাকবে, ঠিক আছে? হুম হুম। রিসিপ্ট থাকবে, রিসিপ্টটা আপনি পেয়ে গেলেন যে আপনি এই প্রোডাকশনের আন্ডারে এত টাকা পেমেন্ট করলেন, ঠিক আছে? যাই অ্যামাউন্ট করুন, 5,000, 10,000 করুন, কি করুন আপনি সেই প্রোডাকশনের, ওদের তো রিসিপ্ট থাকে, থাকে, ঠিক আছে? প্রোডাকশন রিসিপ্ট আপনাকে পাঠায়, অ্যান্ড পেমেন্ট হওয়ার পর তারপরে এগ্রিমেন্ট হবে। ওর ওর কিছু ওর ডকুমেন্টস যেগুলো চাইবে সেগুলো হচ্ছে আধার কার্ড চাইবে, আর আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, কিছু লাগবে না, সেই ফটোটা স্ট্যাম্প হিসাবে ওখানে লাগানো হবে। সেই পেপারগুলো তারপরে আপনি
ওরা যতক্ষণ না পেমেন্ট করছে এগ্রিমেন্টটা তো এগোতে পারি না, যে এগ্রিমেন্ট করলো তারপরে পেমেন্ট দিল। বা আমি বললাম যে সাথে সাথেই দেবে বলছে না ওইভাবে তো ওরা এগোতে পারবে না। ওরা বলছে যে পেমেন্টটা করবে, যে পেমেন্টের এগেনস্টে কিন্তু ওরা রিসিভ আপনাকে দেবে, যে এটা আপনি পেমেন্ট করছেন, যেই অ্যামাউন্টই পেমেন্ট করুন আপনি, ঠিক আছে, সেই পেমেন্টের এগেনস্টে আপনাকে ওরা রিসিভ দেবে। সেই রিসিপ্টটা মানে সেই দিনই দেবে, মানে হ্যাঁ সেই দিনই। আপনি যদি আজকে পেমেন্ট করেন, অনলাইন করুন, ক্যাশ করুন, যাই করুন, আপনি পেমেন্ট করবেন, আই থিঙ্ক অনলাইনই পেমেন্ট হবে। আপনি পেমেন্ট করবেন, আপনাকে প্রোডাকশন থেকে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা রিসিপ্টটা কিন্তু দেবে। মানে আপনার ওর নামেই রিসিপ্ট থাকবে, যেহেতু ওর নামে রিসিপ্ট থাকবে, যেই অ্যামাউন্টটা পেমেন্ট করলেন সেই অ্যামাউন্টটা অ্যান্ড সিগনেচার থাকবে, ঠিক আছে, সাইন থাকবে, যেটা থাকে রিসিপ্টে, পেমেন্ট রিসিপ্টগুলোতে যেরকম থাকে সেরকম পেমেন্ট রিসিপ্ট কিন্তু ওরা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, সেদিনকেই পাঠিয়ে দেবে। ক্যাশ দিয়ে যদি হাতে দিয়ে আসি সেটাও করতে পারেন, সেটা আমি জেনে নিচ্ছি। যদি বলে হাতে হাতেও হবে, ঠিক আছে, কেন প্রোডাকশনে। হ্যাঁ আমার অনলাইনের ব্যবস্থা নেই, বুঝতে পারলে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। অনলাইনে ব্যবস্থা নেই, তুমি বলো তাহলে আমার হাজবেন্ড গিয়ে টাকা দিয়ে আসবে, রিসিপ্টটা নিয়ে আসবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারেন। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। যদি বলে যে ঠিক আছে অসুবিধা নেই, প্রোডাকশনে এসে করতে পারবে, ঠিক আছে, কারণ ওদের এখন সময় শুটিং চলছে, তো সব শুটিং এ ব্যস্ত, মোটামুটি শুটিং দিয়ে প্রোডাকশন দেখুন এগুলো তো সবসময় ডেলি রেগুলার খোলা বেসিক থাকে না, ঠিক আছে, যেহেতু শুটিং এ ব্যস্ত। এবার একজন পার্টিকুলার একজন থাকে প্রোডাকশনে, সেটা দেখো, সেটা আমি জেনে নিচ্ছি। যদি বলে, দেখুন একটা জিনিস আপনাকে বলতে পারি, আমি তো বলছি কোনো অসুবিধা কিছু বলছে, আমি বললাম যে পয়সার ব্যাপার, তো বলছে দেখো এইগুলো নিয়ে ভেবে লাভ নেই, কেন একটা রেপুটেড প্রোডাকশন এগুলো নিয়ে কেন ভাবছে, ঠিক আছে, কেন এগুলো তো বড় প্রোডাকশন, এগুলো আপনার টাকা মার যাওয়ার কোনো ব্যাপার থাকবে না, ঠিক আছে। তারপরে মেনলি দেখুন আমি আছি, ঠিক আছে, আপনি চেনেন জানেন আমাকে, দাদা চেনে জানে আমি আছি, তারপরে তো আর বড় কোনো কথা হয় না। যেটা কোনো ইস্যু হলে সেটার জন্য আমি আছি, ঠিক আছে, কোনো প্রবলেম হলে ওটা নিয়ে আপনি একদম চোখ বন্ধ থাকবেন যে আপনার পয়সাটা মার হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যামাউন্টটাই ওরা চাই কি, আমি কম করে কথা বলার চেষ্টা করছি, কত এখনো কিছু বলেনি, বলছে অ্যামাউন্টটা আমরা বলি তারপরে দেখা যাবে কি করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইটুকুনি বলো, তাহলে ওরা ক্যাশ দিতে চাইছে, কেননা আমাদের অনলাইন কোনো ব্যবস্থা নেই। এই প্রোডাকশনে গিয়ে ক্যাশটা দিয়ে আসবে, রিসিপ্টটা নিয়ে আসবে। ওকে ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি কথা বলে হ্যাঁ এটা বলে দিই। হ্যাঁ কথা বলে নিচ্ছি, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, আমি তারপর আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তো বন্ধুরা তোমরা শুনতেই পারলে রেকর্ডিংগুলো, প্রচুর রেকর্ডিং রয়েছে এরকম, যেগুলো এখানে দেওয়া সম্ভব হবে না, তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তোমাদের শোনানোর জন্য এইটুকুনি রেকর্ডিং আমি তুলে ধরলাম, যে ছেলেটি কিভাবে কথা বলে, কীরকম মিথ্যা মিথ্যা কথা বলে, আর আমরা কতটা বোকা। আজকের দিনও আমি আমার বাবা কতটা বোকা যে এরকম জালে আমরা জড়িয়ে পড়েছি। আর যেহেতু আরও জড়িয়ে পড়েছি, কারণ পাশের পাড়ার গলির ছেলে, পাড়ার মধ্যে ছেলে ঠকাবে না এটা আমরা ভেবেছিলাম, কিন্তু অন্য কোনো আননোন পার্সন হলে আমরা হয়তো টাকা দিতাম না। কিন্তু পাড়ার যেহেতু ছেলে রেশন কার্ড বানাতে এসছে, আমার দাদা নিয়ে এসছে, দাদার যেহেতু মুখ চেনা, পাড়ার ছেলে, দাদা বিশ্বাস করে নিয়ে এসছে, সে এত সুন্দর সুন্দর কথা বলেছে, বিশ্বাসের ফল এভাবে সে আমাদের দিয়েছে। তো এই বিশ্বাসের যেভাবে আমরা ঠকেছি তার পরিণাম তোকে দিতে হবে, তাই তোমাদের সাথে সোশ্যাল মিডিয়াটা শেয়ার করলাম। আরও অনেক রেকর্ডিং আছে যেগুলো আমাকে পুলিশ থানায় গিয়ে জমা দিতে হবে, কিন্তু কেননা কিছু তো একটা অ্যাকশান আমাকে নিতে হবে, এভাবে তো একে ছেড়ে দেওয়া যায় না। টাকা পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু অ্যাকশান আমি একটা নেব আসানসোলে যখন যাব। তো যাই হোক বন্ধুরা, তোমরা সতর্ক থাকো এই ছেলেটির থেকে, সবাই সাবধানে থাকো।